লেকচার আমরা শুরু করব ব্যাক ট্র্যাকিং কাকে বলে এবং তার ইন্ট্রোডাকশন, জনার অফ অ্যালগরিদম বলতে পারো। ব্যাক ট্র্যাকিং হচ্ছে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। কি বললাম? একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। এটার সাহায্যে কি করি, প্রশ্নটা এখানেই থাকবে। দেখো, আমাদের জীবনে যখন আমরা কম্পিউটার সায়েন্স রিলেটেড যখন পড়াশোনা করছি, রিয়েলিটিতে কি হয়, আমাদের অনেক প্রবলেম সলভ করতে হয়। যেরকম সিম্পল একটা কথা এক্সাম্পল দিই, যে আমরা এখন গুগল পে ইউজ করছি, ফোন পে ইউজ করছি, সুইগি ইউজ করছি, জোম্যাটো, এগুলো কি একটা সফটওয়্যার ডেভেলপড হয়েছে। তো এগুলো ওয়ান কাইন্ড অফ রিয়েল লাইফ প্রবলেম। রিয়েল লাইফ প্রবলেম কি ছিল? যেটা টাকা ট্রান্সফার করতে গেলে আমাদের ব্যাংকে যেতে হতো, স্বাভাবিক কথা। খাবার অর্ডার করতে গেলে আমাদের রেস্টুরেন্টে যেতে হতো। তো সেই সূত্রে গেলে এখন আমরা বাড়ি বসে সবকিছু করতে পারি, টাকা আমাদের বাড়ি থেকেই আমরা ট্রান্সফার করতে পারি উইথ দ্য হেল্প অফ গুগল পে, ফোন পে। তাহলে এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের প্রবলেমের সলিউশন কোনো একটা সফটওয়্যারের মারফতে পায়। তো এই প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে টাকা ট্রান্সফার করা। জাস্ট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলে বলছি। তো এই প্রবলেমের সলিউশন তোমাদের করতে হয়েছে কি করে? রাইটিং সাম কোড, কিছু আমাদের প্রোগ্রাম করে, কিছু কোড করে আমরা কিন্তু তার সলভটা করেছি। তো এই যে প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ, তাহলে এর কিছু প্রিডিফাইন কিছু সেটস অলরেডি আমি বলেছি। তাহলে প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি লাগে? অ্যালগরিদম লাগে, তাই তো? আমাদের কিছু প্ল্যানিংস লাগে। প্ল্যানিংকে আমরা কম্পিউটার সায়েন্স ভাষায় কি বলি? অ্যালগরিদম কিন্তু আমরা বলে আসি। তো এই যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমটা কিরকম ধাঁচের অ্যালগরিদম, কি বললাম, কিরকম ধাঁচের, কি টাইপের, সেরকম আমাদের টোটাল 5 থেকে 6খানা টাইপ কিন্তু অলরেডি আমাদের আছে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি। ফার্স্ট টাইপটা হচ্ছে আমাদের বলেছিলাম ডিভাইড অ্যান্ড কনকার আমাদের অ্যাপ্রোচ, সেকেন্ড হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, ফোর্থ হচ্ছে আমাদের ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড অ্যাপ্রোচ, আর ফিফথ হচ্ছে ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচ। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্রোচ। আমরা জাস্ট আইডিয়া, এটা অলরেডি এগুলো আমরা ডিসকাস করেছি আমাদের প্রিভিয়াস লেকচারে। আজকে আমরা মেনলি ডিল করব কি দিয়ে? ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচটা কি বলছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অ্যালগরিদমের অনেক ধরনের জনার আছে। যখন আমরা মানে প্রবলেম সলভ করতে যাই, তো আমরা অ্যালগরিদম বানাচ্ছি, অ্যালগরিদম বানিয়ে তো সলভ করেছি। অ্যালগরিদম মানে কি? কিছু প্ল্যানিং, সেটা আমরা পরবর্তীকালে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কোডটা করবো। তো অ্যালগরিদমটা কি জনারের হবে? ডিভাইড অ্যান্ড কনকার একটা অ্যাপ্রোচ, যেটা অলরেডি আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবল আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো। গ্রিডি একটা অ্যাপ্রোচ, ডাইনামিক প্রবলেম সলভ করে একটা অ্যাপ্রোচ, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড একটা টেকনিক বা অ্যাপ্রোচ বলতে পারো। সেরকম আমাদের ব্যাক ট্র্যাকিংও কিন্তু অ্যাপ্রোচ, যেটার সাহায্যে আমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে, ব্যাক ট্র্যাকিং দিয়ে কিরকম টাইপ অফ প্রবলেম সলভ করা যায়? প্রথমে প্রবলেমটাকে তোমাদের অ্যানালিসিস করতে হবে, যে প্রবলেমটা কি বলেছে, ঠিক আছে, প্রবলেমটা কি বলেছে এবং তার সলিউশন কি চায়। এটা প্রথমে যদি তোমরা না বোঝো, তোমরা কিন্তু কোনো একটা অ্যালগরিদমের জনার কিন্তু ফিট করতে পারবে না। এই যে টোটাল 5টা জনারের কথা আমি বললাম, এগুলো হচ্ছে সব অ্যাপ্রোচ। আমাদের প্রথমে প্রবলেমকে স্টাডি করতে হয়, স্টাডি করে বুঝতে হয় যে প্রবলেমটা কি ধাঁচে, তারপর তো আমরা সলিউশনের দিকে যাবো। এবং সলিউশনের দিকে যেতে গিয়ে আমরা যে কোনো একটি 5টা ধরনের মধ্যে যে কোনো একটি ধরনকে মাথায় রেখে একটা অ্যালগরিদমকে নিজেরা ডিজাইন করব। বুঝতে পেরেছি? তো এবার মেন যে গল্পটা আমি আসছি, যে ব্যাক ট্র্যাকিং কিরকম টাইপ অফ প্রবলেমের সলিউশন করে। যেখানে ধরে নাও তোমাদের যে কোনো প্রবলেমের একটা সলিউশন পাচ্ছ, যেরকম যে আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, যে কোনো একটা প্রবলেমের আমাদের নির্দিষ্ট একটা সলিউশন আমরা পেতে পারি। যদি আমাদের বলে দেওয়া হয় যে যে প্রবলেমটা আমাদের প্রোভাইড করে দিয়েছে, যতগুলো পসিবল সলিউশন আছে আমাদের দাও, তার মানে কি ইংলিশ ভাষায় কি হতে পারে? অল পসিবল সলিউশন। এই অল পসিবল সলিউশন যখনই আমাদের কাছে চায়, মানে আমাদের একটা প্রবলেমের কতগুলো সলিউশন হতে পারে, তখন কিন্তু আমরা এই ব্যাক ট্র্যাকিংকে স্মরণ করি। তাহলে আমাদের অল পসিবল সলিউশন, এই জিনিসটা অল পসিবল সলিউশন যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমরা কি অ্যাপ্রোচ, নর্মালি কি অ্যাপ্রোচ ইউজ করি? ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কিন্তু মেনলি ইউজ করে থাকি। ব্রুট ফোর্স অ্যাপ্রোচ জিনিসটা কি? একটা বেসিক লেমেন অ্যালগরিদম, মানে একদম সিম্পল ফর লুপ চালিয়ে একদম সব রকম পসিবল কম্বিনেশনকে আমরা যদি আমাদের আনতে হয়, ট্রাই করতে হয়, তখন আমরা এই অল পসিবল সলিউশন কিন্তু ব্রুট ফোর্স অ্যাপ্রোচ মাথায় রেখেই কিন্তু আমরা পাই। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার, ডাইনামিক প্রোগ্রামিং যে জনার অফ অ্যালগরিদম গুলো, সেখানেও কিন্তু আমরা সব রকম পসিবল সলিউশনই কিন্তু ট্রাই করে একটা অপটিমাল সলিউশন পাই। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, ডাইনামিক প্রোগ্রামিং যে এই জনার অফ অ্যালগরিদম গুলো, এগুলো কি ফাইন্ড আউট করতে ইউজ করে জানো? অপটিমাল সলিউশন, মানে একটাই সলিউশন। অপটিমাল সলিউশন বা একটাই অপটিমাল সলিউশন সবসময় একটাই হয়। আর এটা মেনলি কিরকম ধরনের প্রবলেমকে আমরা ইউজ করি? মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। যেরকম এলপিপিতে ছোটবেলা পড়েছিল না, ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম প্রফিট, এরকম মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্যই কিন্তু আমরা
ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচটা ইউজ করি। এখানেও কিন্তু আমরা সবগুলো পসিবল সলিউশন ট্রাই করে দেখে আমরা যেটা সব থেকে অপটিমাল হবে সেটাই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু ব্যাকট্র্যাকিং তা বলছে না। ব্যাকট্র্যাকিং বলছে যে আমাদের যতগুলো পসিবল সলিউশন হতে পারে, আমাদের প্রবলেমের অ্যান্সার যতগুলো পসিবল অ্যান্সার হতে পারে, সে সবগুলোই কিন্তু আমাদের লাগবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে অল পসিবল সলিউশন কিভাবে, মানে কি বলতে চেয়েছে, আমি সব একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তোমরা কিন্তু জিনিসটা একদম জলের মতন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমি রেখেছি, ধরো নাও তিনটে ব্যক্তির কথা বলেছি, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে শ্যাম, একটা হচ্ছে রাবি। তিনটে মানুষ রয়েছে, তিনটে মানুষকে আমি তিনটে চেয়ারে বসাবো। কি বললাম, এটা তিনটে চেয়ার আমি ড্র করলাম। ধরুন এটা চেয়ার নাম্বার 1, চেয়ার নাম্বার 2, এটা চেয়ার নাম্বার 3। ভালো কথা, কতগুলো পসিবিলিটিস হতে পারে, মানে কিরকম কিরকম ব্যাপার হতে পারে, মানে রাম শ্যাম রাবি বা আমাদের রাম রাবি শ্যাম, মানে কোন চেয়ারে কে বসতে পারে, এরকম কতগুলো কম্বিনেশন হতে পারে। যদি আমি জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলবে? যেহেতু এখানে তোমাদের 3খানা চেয়ার আছে, তার মানে এখানে 3 ফ্যাক্টোরিয়াল খানা আমাদের কম্বিনেশন হতে পারে। তার মানে 6টা মোস্ট প্রবলেমের মানে 6টা কম্বিনেশন তোমরা কিন্তু এখানে দেখতে পারো। যেরকম হচ্ছে যে সিম্পল যদি আমি বলি রাম শ্যাম রাবি, রাম রাবি শ্যাম, এরকম ভাবে তোমরা 6খানা এরকম কম্বিনেশন হতে পারে। কি বুঝলে? আমাদের একটা প্রবলেম কি ছিল, তিনটে ব্যক্তি বলা আছে, রাম শ্যাম আর রাবি। তোমাদের এই তিনটে ব্যক্তিকে তিনটে চেয়ার আছে, চেয়ার 1, চেয়ার 2, চেয়ার 3, বসাতে হবে। কতগুলো কম্বিনেশন হয় সবগুলো আমাকে দাও। কি বললাম বুঝতে পেরেছো? যতগুলো সলিউশন হতে পারে, যতগুলো কম্বিনেশন হতে পারে, সে সবগুলো আমাকে বলো। এরকম ধাঁচের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমরা কিরকম জনর অফ অ্যালগরিদম ব্যবহার করব? তখন আমরা এই ব্যাকট্র্যাকিং জনর অফ অ্যালগরিদম বা আমরা ব্যাকট্র্যাকিংকে আমরা কিন্তু এখানে স্মরণ করব। তো ব্যাকট্র্যাকিং দিয়ে কিভাবে এটাকে সলভ করব, তার জন্য আমাদের একটা সলিউশন ট্রি ডিজাইন করতে হয়। কি বললাম, এই নামটা পাশে লিখছি দেখে নাও, সলিউশন ট্রি ডিজাইন করতে হয়। এই সলিউশন ট্রির আরেকটা নাম হচ্ছে স্টেট স্পেস ট্রি। কি বললাম, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই নামটা ভুলবে না কোনোদিন। ব্যাকট্র্যাকিং, যে কোনো প্রবলেমকে ব্যাকট্র্যাকিং দিয়ে যখন সলভ করি, আমাদের একটা সলিউশন ট্রি ডিজাইন করতে হয়। সেই সলিউশন ট্রিটার নাম হচ্ছে স্টেট স্পেস ট্রি। নর্মাল নাম দেওয়া হয়েছে, হতে পারে যে কোনো জিনিসের, যেরকম বাইনারি ট্রি হয়, বি ট্রি হয়, এভিএল ট্রি হয়, বি প্লাস ট্রি হয়, যেরকম আমরা এখানে যে নামটা দিয়েছি সেই নামটা হচ্ছে আমাদের স্টেট স্পেস ট্রি। মাথায় রাখবে, ভুলে যাবে না। তাহলে কি করে আমরা সলিউশনটা করব আর কি করে আমরা অল পসিবল কম্বিনেশনকে ট্রি দিয়ে আমরা বুঝবো, তার এই এক্সাম্পলটা আমি এখানে সলভ করলেই তোমরা বুঝে যাবে। ফার্স্ট যখন আমরা শুরু করব, তখন আমরা ধরে নাও একটা স্টার্টিং এরকম একটা সলিউশন শুরু করেছি, এটা স্টার্টিং নোট ধরতে পারো। নোটের মধ্যে কিচ্ছু লিখবে না, ঠিক আছে? জাস্ট এরকম গোল করে দিলে এটা স্টার্টিং নোট বা আমাদের স্টার্ট অফ দ্য সলিউশন শুরু হলো। বুঝতে পেরেছো? তারপর দেখো, আমি এখানে এই এক একটা এজকে ডিনোট করছি, যে এক একটা চেয়ার ধরে নাও এজ, ধরে নাও চেয়ার 1 C1। আমি প্রথমে কি বললাম, চেয়ার 1-এ প্রথমে রাবিকে বসিয়ে দাও। সরি, রাম আছে, যেহেতু ফার্স্ট আছে রাম, তা রামকে আমি প্রথমে এখানে বসিয়ে দিয়েছি। খুব ভালো কথা। তাহলে প্রথমে কে বসেছে? প্রথমে এখানে রাম এই চেয়ার 1-এ বসেছে। ভালো কথা, খুব ভালো ব্যাপার, কোনো অসুবিধা নেই। এই নোটগুলো হচ্ছে স্টেট, মানে ফার্স্ট ইনিশিয়াল স্টেট থেকে সেকেন্ড স্টেটে চলে আসলাম, যেখানে আমি কি স্টেটে এসেছি, চেয়ার 1-এ রামকে বসিয়ে দিয়েছি। ভালো কথা। এবার নেক্সট স্টেট থেকে কি কি দুটো সিট খালি আছে, ধরে নাও চেয়ার 2-তে আমি শ্যামকে বসিয়ে দিয়েছি। ভালো কথা। তাহলে চেয়ার 2-তে কে বসে গেছে? শ্যাম। কিন্তু কোনোভাবে এই পাশে এখানে লিখে দিলাম শ্যাম বসে গেছে। খুব ভালো ব্যাপার। এইবার এই যে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেট চলে এসছে, থার্ড থেকে ফোর্থ স্টেট নোটগুলো একটা স্টেট হিসাবে আইডেন্টিফাই করছে এই ট্রি সলিউশনে। আমাদের আলটিমেটলি এজগুলোকে দেখবো আমরা, ঠিক আছে? আমরা কিন্তু এই নোটগুলোকে দেখবো না, আমরা দেখবো এই এজগুলোকে, যে ফার্স্ট চেয়ার 1-এ রাম বসছে, চেয়ার 2-তে শ্যাম বসছে, এবং চেয়ার 3-তে তাহলে কে পড়ে রয়েছে? রাবি পড়ে রয়েছে। তাহলে এখানে তোমরা রাবিকে এখানে বসিয়ে দিলাম চেয়ার নাম্বার 3-তে। হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু ইনপুট যেটা ছিল এটা কিন্তু পুরো শেষ হয়ে গেল। তার মানে কি বুঝলাম, আমাদের একটা 6টার মধ্যে একটা পসিবল কিন্তু কম্বিনেশন আমি পেয়ে গেছি। ভালো হয়েছে, ভালো কথা। আর কি কিছু হতে পারে? কি করে বুঝবো? রাবিকে চেয়ার 3 থেকে তুলে দাও। তাহলে আমি এখান থেকে মুছে দিলাম রাবিকে। রাবিকে চেয়ার 3 থেকে তুলে আর কোথাও কি বসাতে পারবো না? বসাতে পারবো না। তাহলে একটা কাজ করো, শ্যামকেও চেয়ার 2 থেকে তুলে দাও। তুলে দিলাম। তাহলে আর কি হতে পারে? আর একটা পসিবিলিটি কি হয়ে গেল, তার মানে যখন আমি রাবিকে চেয়ার থেকে তুলে নিলাম, তার মানে আমাদের এই স্টেট থেকে এই স্টেটে চলে আসলাম। ঠিক আছে, হয়ে গেল। আর তো বসানোর জায়গা ছিল না। তারপরে শ্যামকে যখন তুললাম, তার মানে এই স্টেট থেকে
এই স্টেট মানে পেছনের স্টেটে চলে আসলো। এই যে চলে আসছে পেছনের স্টেটে, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ব্যাক ট্র্যাক বলা হয়। কি বললাম? পেছন দিকে ট্র্যাকিং করছে। তাহলে ফের এখান থেকে ক্লিয়ার করি, যখন আমি রাভিকে তুললাম টিয়ার নাম্বার 3 থেকে, তাহলে তার একটা স্টেট ওপরে চলে আসলাম, 3 এর একটা স্টেট। যখন আমি শামকে তুললাম চেয়ার 2 থেকে, তুলে দিলাম, তখন তুমি আরেকটা স্টেট পেছন দিকে চলে আসলাম। এটা অ্যাকচুয়ালি এই জনার অফ সলভিংটাকে বলা হয় ব্যাক ট্র্যাকিং। তাহলে বুঝতে পারলে ব্যাক ট্র্যাকিংটা কি করে করছি? আমি এক একজনকে তুলে তুলে আমি তার প্রিভিয়াস স্টেটে চলে যাচ্ছি, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ ব্যাক ট্র্যাকিং। তাহলে এই লাইনগুলোকে মুছে দিই স্ক্রিন থেকে। তাহলে তুলে দেওয়ার পর তার মানে তাহলে কি হলো? তার মানে এখন আমার চেয়ার 2 খালি, চেয়ার 3 খালি। তাহলে আমি শামকে C2 তে বসিয়েছিলাম, একটা তো সলিউশন পেয়েছিলাম, মানে চেয়ার 2 তে বসলাম। তাহলে এবার কাজ করি, শামকে আমি চেয়ার 3 তে বসাই, কোনো প্রবলেম নেই। তাহলে শাম আমার এই পাশ থেকে, মানে এই স্টেটে যখন চলে গেলাম ব্যাক ট্র্যাক করে, এই স্টেটে মানে এইভাবে ভাবো, এই পারে লিখে এখান থেকে এখানে গেলাম, ব্যাক ট্র্যাক করে এখান থেকে এখানে গেলাম, এই ব্যাক ট্র্যাকিং করে এই অবধি চলে গেছিলাম। তাহলে যে শামকে যখন উঠিয়ে দিলাম, তাহলে শামকে আবার কোথায় বসাবো? চেয়ার 3 তে বসিয়েছি। কাকে? শামকে চেয়ার 3 তে বসিয়েছি। ভালো কথা। নিয়ে একটা নতুন স্টেটে পৌঁছলাম। এবার নতুন স্টেটে কি করব? আর কি আসে? একটা খালি সিট আছে, তাহলে রাভিকে আমি চেয়ার 2 তে বসিয়ে দিলাম। বাহ, তাহলে মানে চেয়ার 2 তে কে বসলো? চেয়ার 2 তে আমার রাভি বসে গেল। তাহলে হিসাবটা তুমি যদি সিকোয়েন্সিয়ালি করো, তাহলে আমরা এইভাবে না লিখে শামটাকে লিখবো না। তাহলে চেয়ার 2 তে কাকে বসা? যেহেতু চেয়ার 2, এইচটা যেহেতু চেয়ার 2 এর জন্য, মানে সেকেন্ড লেভেলটা চেয়ার 2 তে আমি আইডেন্টিফাই করছি, তাহলে চেয়ার 2 তে আমি রাভিকে বসালাম। এইভাবে লিখবে, ঠিক আছে? সিকোয়েন্স চেঞ্জ করবে না। তারপর হচ্ছে চেয়ার 3, মানে 3টে এজ 3টে চেয়ার বোঝাচ্ছে। এই এজটা C1, এটা C2। তো C2 অনেকগুলো ভ্যারাইটি হতে পারে, যেরকম আমি বললাম যে C2 তে প্রথমে শামকে বসিয়েছিলাম, তারপরে রাভিকে বসলাম, তাহলে শামকেও তুললাম, রাভিকেও তুললাম, শামকেও তুলে দিলাম, তুলে আমরা এই স্টেটটায় পৌঁছে গেলাম, ঠিক আছে? তারপর আমরা আবার C2 তে কাকে বসাবো? রাভিকে বসাবো, এবং C3 তে শামকে বসাবো। তাহলে কিন্তু আমার আলটিমেটলি কিন্তু আমরা আরেকটা সলিউশন কিন্তু পেয়ে গেলাম, আরেকটা কম্বিনেশন পেয়ে গেলাম। হয়ে গেল। তাহলে আর কি কোনো কম্বিনেশন আছে? জানতে গেলে কি করতে হবে? ব্যাক ট্র্যাক। তার মানে প্রথম আমি কি করব? শামকে মুছবো, মুছে আর কোনো বসানোর জায়গা নেই শামকে, তার মানে কি একটা লেভেল ব্যাক ট্র্যাক করেছি। তাহলে এখান থেকে ব্যাক ট্র্যাক করে আমি এই স্টেটটায় গেছি। দেখো আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি ব্যাক ট্র্যাকে। তারপর আমি কি করলাম? আবার আমি রাভিকে তুললাম। রাভিকে অন্য কোনো জায়গায় বসানোর কি আর আছে? দেখো অলরেডি রাভিকে তো থার্ডে বসিয়েছিলাম, কোনো তো অসুবিধা নেই। তো অলরেডি ওই সলিউশনটা আছে আমার কাছে, তাহলে আর তো কোনো পসিবিলিটিস নেই অন্য কোনো জায়গায় বসানোর। তাই জন্য আমরা গেলাম আবার এই একটা স্টেট ব্যাক ট্র্যাক করে গেলাম এখানে। তাহলে এই স্টেটে দাঁড়িয়ে রয়েছি। ভালো কথা, এই স্টেটটায় আমি এখন দাঁড়িয়ে আছি। এবার তাহলে কে আছে? তাহলে আমি রামকে তুলবো। এবার এই রামকে যখন এই চেয়ার থেকে যখন তুলবো, তার মানে আরেকটা স্টেট কিন্তু ব্যাক ট্র্যাক করে ইনিশিয়াল স্টেটে গেলাম। তাহলে এখন চেয়ার 3টেই খালি। এবার তাহলে কি করব? তাহলে চেয়ার 1-এ নেক্সট কাকে বসাবো? আমি ধরে নাও শামকে চেয়ার 1-এ বসিয়েছি। চেয়ার 1-এ কে বসেছে? এই ফার্স্ট এজটা চেয়ার 1, তাহলে এখানে শামকে বসিয়ে দিয়েছো। আরেকটা ওয়ে অফ সলিউশনে যখন গেলাম আমি, তাহলে এখানে আমার শাম আমি চেয়ার 1-এ লিখলাম। তারপর কে আসলো? নেক্সট স্টেটে গিয়ে যখন লিখলাম, আবার এখানে কাকে বসাতে পারো? যে কোনো কাউকে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তো দুটোই খালি আছে, তো শাম বসে গেছো, তো তুমি এখানে রামকে বসাও। তাহলে আমি রামকে চেয়ার 2-তে বসালাম, তাহলে এই জায়গাটা আমি রাম লিখে দিলাম। ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে এই স্টেটে পৌঁছে গেলাম। ভালো কথা, রামকে বসিয়ে দিয়েছো। আর কে লাস্ট জায়গা খালি আছে? তার মানে লাস্টে তুমি রাভিকে বসিয়ে দিলে এই জায়গাটা লাস্ট চেয়ারে। তার মানে এখান থেকে চেয়ার 3-তে কাকে বসাচ্ছি? আমি রাভিকে চেয়ার 3-তে এই জায়গাটা বসিয়ে দিলাম। তার মানে একটা আরেকটা কিন্তু আমাদের পসিবল সলিউশন কিন্তু পেয়ে গেলাম। আগের যে লাইনগুলো এই সাইডে ব্যাক ট্র্যাকিং এর লাইনগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা টোটাল 3টে সলিউশন পেয়ে গেছি। আর কোনো পসিবিলিটিস কি আছে? এবার কি করে বুঝবো? তাহলে আমরা রাভিকে আমরা লাস্ট সিট থেকে কিন্তু আমি তুলে দিলাম। তার মানে রাভিকে তুলে দেওয়া মানে কি হলো? আলটিমেটলি আমরা একটা ধাপ কিন্তু ব্যাক ট্র্যাক করে এই ধাপে গিয়ে পৌঁছালাম। রাভিকে অন্য কোনো জায়গায় বসানো যায়? আর তো জায়গা নেই বসানো, তো রাভিকে তুলে দিয়েছি, বা রামকেও তুলে দিলাম। বা ভালো কথা, রামকে এই জায়গাটা থেকে তুলে দিলাম। রামকে যেই তুলে দিলাম, তার মানে কি আরেকটা স্টেজ পেছনে ব্যাক ট্র্যাক করে চলে গেলাম। হয়ে গেল। তার মানে এবার দেখো দুটো সিট খালি। তাহলে আর কি চেঞ্জেস করতে পারি? এখান থেকে আরেকটা কি আসতে পারে? চেয়ার 2-তে আমি ফের এখানে কাকে বসাতে পারি? অলরেডি তো রাভি বসেছিল, তাহলে এখানে আমি রামকে বসিয়ে দিই। হয়ে গেল। আগে না, রাম বসেছিল, এখানে আমি রাভিকে চেয়ার 2-তে বসিয়ে দিলাম। তাহলে রাভি কোথায় বসে গেল? চেয়ার 2-তে বসলো, এই স্টেটে পৌঁছলাম। লাস্ট কে পড়ে রয়েছে? চেয়ার 3-তে আমি রামকে বসিয়ে দিলাম। তাহলে এখানে একটা সলিউশন পেয়ে গেলাম কিন্তু আমরা। চেয়ার 3-তে রাম বসে গেল। বাহ, চেয়ার 2-তে চেঞ্জ করেছি। আর কি কোনো পসিবিলিটিস আছে? তাহলে রামটাকে লিখে ফেলি এখানে, লেখার হয়ে গেল। আর কি কোনো পসিবিলিটিস আছে? না। তাহলে মানে কি আমি আরো পসিবিলিটিস, মানে কম্বিনেশন আরো আছে, বাট পসিবিলিটিস কি করে হবে? 3টে চেয়ার তো ভরে গেল। তাহলে রামকে আমি এখান থেকে তুললাম। তার মানে কি তোলা মানেই কি হচ্ছে? একটা স্টেজ ব্যাক ট্র্যাক করে আগের স্টেজে গেলাম।
এবার আবার যদি আমি এখান থেকে রাভিকে তুলি, রামকে তোলার পর তো আর অন্য কোনো অপশন নেই বসানোর, রাভিকে তুলে দিলাম, তার মানে আরেকটা স্টেজ আমি কিন্তু ব্যাক ট্র্যাক করে তার উপরের স্টেজে চলে গেলাম। দেখো অলরেডি রাম রাবি দুটো কম্বিনেশন হয়ে গেছে, আবার খুব বেশি হলে কি রামকে এখানে বসাবে, রাবিকে অলরেডি তো ওই সলিউশন পেয়ে গেছি, আর তো কোনো অপশন নেই বসানো, দুটো তো অলরেডি চেঞ্জ করেছি। এবার তাহলে কি করব আমরা, তার আগের স্টেজে মানে শামকে যখন এখান থেকে তুললাম ফার্স্ট স্টে থেকে, তাহলে আমি একদম ব্যাক ট্র্যাক করে আমরা ইনিশিয়াল পজিশনে কিন্তু আমরা, তাহলে এবার কাকে বসাবো, অলরেডি রাম ফার্স্ট চেয়ারে বসছে, শাম ফার্স্ট চেয়ারে বসছে, তাহলে সিম্পল রাবিকে বসাও। তো যেই রাবিকে বসালাম তাহলে আরেকটা আমার নতুন এই পাশ থেকে সলিউশন কিন্তু তৈরি হবে। তার আগে এই ব্যাক ট্র্যাকিং গুলো মুছে দিই। তাহলে চেয়ার ওয়ানে ফার্স্ট আমি কাকে বসিয়েছি, রাবিকে বসিয়ে দিলাম। বাহ, তাহলে চেয়ার টুতে কাকে বসাবে, সেম যাকে ইচ্ছা বসাতে পারে, কোনো অসুবিধা নেই, কম্বিনেশনের রেসপেক্টে রামকেই বসালাম, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট ফেজে কি হলো, রাম এখানে বসে গেল, তাহলে চেয়ার টুতে C2 এখানে রাম বসলো, আর লাস্টকেই বসে আছে শাম আছে, তো শামকে বসিয়ে দাও। তাহলে আরামসে এখানে আমরা শামকে চেয়ার 3 শাম বসে গেল, হয়ে গেল। কিন্তু এবার দেখো আর কি কোনো পসিবিলিটিস আছে বসানোর শামকে অন্য কোনো জায়গায়, না চেয়ার 3 ভর্তি, তো শামকে তোলো। শামকে তোলা মানে কি, একটা আমি ব্যাক ট্র্যাক করে তার প্রিভিয়াস পজিশনে গেছি, অলরেডি কোনো জায়গা নেই, অলরেডি শাম ওখানেই ছিল, তাহলে আরেকটা ফেজে তোলো মানে রামকে এখান থেকে তুলে দিলাম। তাহলে চেয়ার 2 এখানে কিন্তু একটা যেই তুলে দেওয়া মানে আরেকটা স্টেজ ব্যাক ট্র্যাক করে এখানে চলে গেলাম। তাহলে আর কি পসিবিলিটিস আছে, যে চেয়ার 2 আমি এখানে শামকে বসাতে পারি। তাহলে এখান থেকে আবার আরেকটা নোট বেরিয়ে গেল। তাহলে চেয়ার 2 আমি কাকে বসাতে পারি, শামকে বসাতে পারি, আর চেয়ার 3 আমি রামকে বসাতে পারি। তাহলে এই টোটাল আমাদের 6খানা পসিবিলিটিস কিন্তু আমরা এখানে চলে আসলো। তো কিভাবে গেলাম পসিবিলিটিস গুলো, প্রত্যেকটা যখন একটা করে সলিউশন পুরো কমপ্লিট হচ্ছে আমরা দেখছি আর কোনো পসিবিলিটিস কি আমার কাছে আছে, যদি না থাকে আমরা তাকে তোলা মানে তার প্রিভিয়াস স্টেজে ব্যাক ট্র্যাক করে যাচ্ছি। কোথায় যাচ্ছি, তার প্রিভিয়াস স্টেজে আমরা ব্যাক ট্র্যাক করে যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি কোনো পসিবিলিটিস না থাকলে তারও প্রিভিয়াস স্টেজে, তো ওই উঠিয়ে দেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রিভিয়াস স্টেজে কিন্তু আমরা ব্যাক ট্র্যাক করে করে আমরা যাচ্ছি, গিয়ে আমরা সেখান থেকে আরেকটা নতুন আমরা ফেস কিন্তু আবার একটা নতুন সেটে কম্বিনেশন কিন্তু আমরা আরেকটা সলিউশনে দিয়ে কিন্তু অ্যাপ্রোচ করে যাচ্ছি। তাহলে এখানে দেখলে এটা সুন্দর বুঝতে পারবে যে প্রথমে আমরা একটা পুরো একদম ডেপথে আসলাম, তারপর আমরা উঠলাম, উঠে আবার ডেপথে আসলাম, তারপর আবার উঠলাম, আবার ডেপথে আসলাম, আবার উঠলাম ডেপথে, এই করতে করতে আমরা যাচ্ছি, কিন্তু আবার উঠলাম, আবার ডেপথে আসলাম, আবার উঠলাম, এই করতে করতে গেলাম। আমরা আলটিমেটলি কি করলাম, এটা আমরা ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সেলের রেসপেক্টে কিন্তু এটা করলাম। তাহলে ব্যাক ট্র্যাকিং কিন্তু আমাদের ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সেল কিন্তু ব্যবহার করে চলে। ডিএসএফ লিখতে গেছিলাম ভুল করে, ওটা ডিএফএস ট্রাভার্সেল মেনটেন করে কিন্তু তার এই সলিউশন ট্রিটায় কিন্তু ডিজাইন করছে। এইবার প্রশ্নটা হচ্ছে এখান থেকে আমাদের যখন ব্যাক ট্র্যাকিং এর থেকে যে আনসারগুলো আমরা পাই, তাহলে কি পাই, আমাদের যতগুলো প্রবলেমের সলিউশন, যতগুলো অল পসিবল সলিউশন কিন্তু আমরা অ্যাজ আ আউটপুটে আমরা ব্যাক ট্র্যাকিং ওয়েতে যদি সলভ করি আমরা পেয়ে যাব। বাট ব্যাক ট্র্যাকিং এই জনর অফ অ্যালগরিদম গুলো মানে এই প্রবলেম যখন সলভ করতে যাবো ব্যাক ট্র্যাকিং এর দ্বারাই যেসব প্রবলেম, সেখানে একটা কনস্ট্রেন্ট তোমাদের দেওয়া থাকে। কি দেওয়া থাকে, কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট কথাটার মানে কি, একটা বাউন্ডেশন বা একটা লিমিটেশনস তোমাদের প্রবলেমে দেওয়া থাকে। আমি এই প্রবলেমের লিমিটেশনস বললাম যে রাবি কোনোদিন মাঝখানের চেয়ারে বসতে পারবে না, যে C2 মানে চেয়ার 2 কখনো রাবি বসতে পারবে না। বুঝতে পারলাম কনস্ট্যান্টটা কি, C2 নট ইকুয়াল টু রাবি মানে চেয়ার 2 কখনো রাবি বসতে পারবে না। তার মানে তখন যদি এই কথাটা মাথায় রেখে তোমরা যদি ট্রিটাকে ডিজাইন করো, তাহলে কোন কোন সলিউশন গুলো কম্প্যাটেবল সলিউশন এখান থেকে দেখো, তোমরা স্ক্রিনে দেখাচ্ছি আমি, দেখো। তাহলে এই রেসপেক্টে কি, চেয়ার 1 রাম বসছে, ওকে, চেয়ার 2 শাম বসছে, ওকে, চেয়ার 3 রাবি বসছে, তার মানে এই সলিউশনটা অ্যাকসেপ্টেবল, এই পাথটা অ্যাকসেপ্টেবল। সেকেন্ড দেখো, আমার চেয়ার 1 রাম বসছে, চেয়ার 2 রাবি বসছে, তার মানে এই সলিউশন নিতে পারবো না। আমাদের কনস্ট্যান্ট কি বলেছিল, কখনো চেয়ার 2 রাবি বসবে না, তাই জন্য আমরা কি করব, আমরা কিন্তু এর পরের নোটকে এক্সটেন্ডই করব না। উই উইল নট এক্সটেন্ড দিস নোট, উই উইল কিল দিস নোট, আমরা এখানে কিল করে দেবো। এই যে কিলিংটা করলাম, এই যে কনস্ট্যান্টটা দিয়ে, এটাকে আমরা ব্যাকট্র্যাকিং এর ভাষায় বলি বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই করে এই নোটটাকে কিল করলাম। কি বললাম, এটাকে বলা হয় বাউন্ডিং ফাংশন অ্যাপ্লাই করে আমরা এই নোটটাকে আর এক্সটেন্ড হতে দিলাম না, যাতে আমাদের সময় কনজিউমটাও হতে না হয়। খুব ইম্পর্টেন্ট কথা, জিনিসটা মাথায় রাখবে।
তাহলে আমাদের এরকম কনস্ট্রেন্ট দেওয়া থাকে, যেখানেই কনস্ট্রেন্ট স্যাটিসফাইড করবে সেই পোর্শনে আমরা কিন্তু ট্রিটাকে আর আমরা তার তলায় কিন্তু আর এক্সিড করব না। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এই জায়গায় আর এক্সিড হলো না। এরপরে সলিউশনে দেখো, শ্যাম প্রথমে বসছে, এটা হচ্ছে আমাদের রাম সেকেন্ড চেয়ারে বসছে, রবি থার্ড চেয়ারে বসছে, তার মানে এই সলিউশনটাও আমি অ্যাকসেপ্ট করছি। তারপরে সলিউশন কি আছে, শ্যাম প্রথমে বসছে, রবি সেকেন্ডে বসছে, না এই সলিউশন অ্যাকসেপ্ট করবো না। তাহলে মানে আমরা এই ক্ষেত্রে আর আমরা কিন্তু এর পরে কিন্তু আর ট্রিটায় কিন্তু আর এগাবো না, মানে এখানেই আমরা বন্ধ করে দেবো। ডিউ টু সাম বাউন্ডিং ফাংশন বিএফ লিখলাম আমরা, আর এখানে তাহলে এটা সলিউশন না, আমি যেতে পারলাম না। তারপরের যে দুটো আছে দেখো, রবি প্রথমে বসছে তো অসুবিধা নেই, রাম দ্বিতীয় শ্যাম তৃতীয়, এদিকে শ্যাম দ্বিতীয় রাম তৃতীয়তে বসছে, তাহলে এই দুটো সলিউশনই আমার অ্যাকসেপ্টেবল। তাহলে যখনই আমি কনস্ট্রেন্ট ফিট করে দিলাম প্রবলেমটার মধ্যে, আমাদের 4টে সলিউশন 4 সলিউশন কিন্তু আমরা পেলাম। আমাদের কনস্ট্রেন্ট ছাড়া আমরা 6টা সলিউশন পাচ্ছিলাম, কিন্তু যেই কনস্ট্রেন্ট ফিট করে দিলাম, তাহলে যেই আমি বাউন্ডিং ফাংশন বলতে পারো বা কনস্ট্রেন্ট বলতে পারো, প্রবলেম একটা কনস্ট্রেন্ট ঢুকিয়ে দিলাম, মানে একটা লিমিটেশনস দিয়ে দিলাম, তখনই সলিউশনটা কমে গেল, আমাদের কাজও কমে গেল, আর আমাদের ট্রিটাও কিন্তু দেখতে আমাদের এইরকম জিনিসটা এক্সিড করে গেল। যেখানে আমাদের বাউন্ডিং ফাংশন যেই আমাদের বলতে পারো যে কনস্ট্রেন্টটা যেই আমাদের আনম্যাচ হয়ে যাবে, মানে বা এই কনস্ট্রেন্ট যখন ম্যাচ করে যাবে বা কনস্ট্রেন্টটাকে ভায়োলেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেখানে কিন্তু আর তারপরে কিন্তু ট্রিটাকে আর প্রসিড করব না। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই ব্যাকট্র্যাকিং জনার অফ প্রবলেমগুলোকে আমরা সলভ করে থাকি। জাস্ট একটা এখানে অ্যাডিশনাল পয়েন্ট আমি রাখবো যে ব্যাকট্র্যাকিং এবং ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন দুটোই কিন্তু আমাদের স্টেট স্পেস ট্রি আর ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। ব্রুট ফোর্স মানে দেখো প্রত্যেকটি কম্বিনেশন আমরা জেনারেট করেছিলাম, কনস্ট্রেন্ট ছাড়া আমরা প্রত্যেকটি কম্বিনেশন জেনারেট করেছিলাম, এটাকেই কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলা, মানে সব পসিবিলিটিস দেখে যাব আমি, এটা কিন্তু ব্রুট ফোর্স দিয়ে আমরা মেনলি করি। এটাকে এই জনার যেখানে আমরা সবগুলো পসিবিলিটিস দেখে যাচ্ছি সেগুলোকে আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচই কিন্তু বলে থাকি। তো দুটোই আমাদের ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউনও কিন্তু আমাদের এই স্টেট স্পেস ট্রি এবং আমাদের এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচ মেনটেন করি, তার সলিউশন দেয়। আমি ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউনটা আমি এখানে দেখাচ্ছি, জাস্ট একটা ডিফারেন্স বলে দিচ্ছি, জাস্ট আমাদের অনেক সময় এই জিনিসটা বুঝতে অসুবিধা হয় যে ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউনও কিন্তু আমরা স্টেট স্পেস ট্রি এইভাবেই জেনারেট করি এবং আমাদের কি বললাম ব্রুট ফোর্স অ্যাপ্রোচে, বাট আমাদের ব্যাক ট্র্যাকিং ডিএফএস পদ্ধতিতে ট্রিটা জেনারেট করে, বাট ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন যদি এই সেম ট্রিটা জেনারেট করতো তাহলে কিন্তু ওটা বিএফএস ব্রেথ ফার্স্ট সার্চ ওয়েতে জেনারেট করতো। জাস্ট আমি ওটাই যদি ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন সলিউশন যদি রাখতাম তাহলে জাস্ট কিরকম ভাবে ছোট্ট করে জিনিসটা জাস্ট দেখাচ্ছি আমি, কিন্তু অন্য কিছু দেখাচ্ছি না, জাস্ট ওয়েটা দেখাতে যাচ্ছি আমি। জাস্ট আমরা যদি এই স্টার্টিং নোট থেকে আমি ভাবি তাহলে ফার্স্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমাদের এরপর কি হবে, জাস্ট আমি ধরে না আমি যদি রামকে এখানে বসাই তাহলে আমাদের ফার্স্ট চেয়ারে রাম বসতে পারে, হয় ফার্স্ট চেয়ার 1-এ রাম, বা চেয়ার 1-এ আমার শ্যাম বসতে পারে, বা চেয়ার 2-তে আমার এই চেয়ার 1-এ আমার অলরেডি ফার্স্ট লেভেলটা কিন্তু আমাদের চেয়ার 1-এর বা রবি। দেখো ব্রেথ ওয়াইজ জেনারেট করছি আমি, এটা ফার্স্ট চেয়ারের গল্প কিন্তু হয়ে গেল C1 এবার নেক্সট যদি ফার্স্ট চেয়ারে রাম বসে যায় তাহলে সেকেন্ড চেয়ারে কে বসতে পারে, হয় বসতে পারে হচ্ছে তোমার শ্যাম বসতে পারে, বা হতে পারে আমার রবি বসতে পারে, ঠিক আছে। তাহলে সেকেন্ড চেয়ারের লেভেল হয়ে গেল। সেম সেই সূত্রে এখানেও করবো, ফার্স্ট চেয়ারে যদি শ্যাম বসে তাহলে সেকেন্ড চেয়ারে আমাদের এখানে রাম বসতে পারে, বা আমাদের এখানে রবি বসতে পারে, বা ভালো কথা আমি কিন্তু অল পসিবলটা কোনো উইদাউট কনস্ট্যান্ট দেখাচ্ছি আমি। আমাদের এখানে সেকেন্ড চেয়ারে কে বসতে, রবি যদি বসে থাকে ফার্স্ট চেয়ারে তাহলে সেকেন্ড চেয়ারে কে বসতে পারে, রাম বসতে পারে, বা আমাদের এখানে শ্যাম বসতে পারে। তাহলে আমি দেখো ব্রেথ ওয়াইজ কিন্তু আমি ট্রিটাকে জেনারেট করছি রাদার দেন ডেপথ ওয়াইজ, এখানে কোনো ব্যাক ট্র্যাকিং এর কোনো ব্যাপার নেই। তাহলে ফার্স্ট চেয়ারে রাম, সেকেন্ড চেয়ারে শ্যাম, তাহলে থার্ড চেয়ারে কে, রবি বসবে, আর তো কেউ নেই, অ্যাভেলেবেল তো কেউ নেই, হয়ে গেল ভালো কথা। যদি আমার ফার্স্ট চেয়ারে রাম, সেকেন্ড চেয়ারে রবি, থার্ড চেয়ারে কে বসবে, আমার শ্যাম বসবে, কোনো ব্যাপার না। তাহলে এই সলিউশনে দেখো শ্যাম হয়ে গেছে, রাম হয়ে গেছে, তাহলে এখানে কে বসবে, থার্ড চেয়ারে রবি বসবে। তাহলে আমি ব্রেথ ওয়াইজ কিন্তু জেনারেট করলাম, এখানে আমার রাম বসবে, শ্যাম রবি রাম, এদিকে হচ্ছে রবি হয়ে গেছে, রাম হয়ে গেছে, এখানে আমার এই থার্ড চেয়ারে এই সলিউশনে আমার শ্যাম বসবে, এখানে আমার রাম বসবে, হয়ে গেল। তো এইভাবে আমি ব্রেথ ওয়াইজ করলাম, দেখো এরকম ব্রেথ ওয়াইজ আমি জেনারেট করলাম। যদি ব্রেথ ওয়াইজ এইভাবে জেনারেট করি তখন সেটাকে বলা হয় এটা কিন্তু ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন্ডের স্টেট স্পেস ট্রির গল্প। জাস্ট একটা আইডিয়াস গুলো আমি দিলাম, এখানে কোনো ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন্ড ডিসকাস করছি না আমি, জাস্ট দেখলাম যে আমাদের একটা ডিফারেন্স দেখিয়ে দিলাম। অনেক সময় প্রবলেম হয় ব্যাক ট্র্যাকিং এ কিন্তু আমরা ডেপথ ওয়াইজ ট্রিটাকে জেনারেট করি, আর ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন্ডে আমরা ব্রেথ ওয়াইজ ট্রিকে জেনারেট করি, এই জন্য একটা ডিফারেন্স হয়ে যায় এই জায়গাটায়।
তো আমরা বেসিক্যালি আমরা ব্যাকট্র্যাকিং এর ওয়েটা জেনারেট করলাম যে ব্যাকট্র্যাকিং কি করছে, তার ব্যাকট্র্যাক কি করে করছে তার একটা আইডিয়া নিলাম, বুঝলাম ব্যাপারটা। আমাদের এই ব্যাকট্র্যাকিং জনের অনেক রকম প্রবলেম হয়, সব থেকে মোস্ট ফেমাস প্রবলেম হচ্ছে এনকুইন প্রবলেম, এটা আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব। আমাদের সেরকম সাবসেট প্রবলেম, গ্রাফ কালারিং প্রবলেম, এরকম অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা ব্যাক ট্র্যাকিং দিয়ে আমরা সলভ করি, খুব পপুলার প্রবলেম যেগুলো আমাদের ইউনিভার্সিটি লেভেল সিলেবাসে কিন্তু আমরা কভার আপ করি। তো নেক্সট লেকচারে আমরা কিন্তু এনকুইন প্রবলেমটা ব্যাক ট্র্যাকিং দিয়ে আমরা সলভ করে দেখব। তো এই ছিল কনসেপ্ট অফ ব্যাক ট্র্যাকিং। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।